নীল সাগর পছন্দ না নীল আকাশ ভেদ করে দাঁড়িয়ে থাকা শুভ্র পাহাড়? আমার পাহাড় পছন্দ। পাহাড় সুউচ্চ, কিন্তু তার আকাশ ছোঁয়ার অহমিকা নেই। তার কাছে গেলে নিজে কতটুকু ক্ষুদ্র তা বোঝা যায়। পাহাড়ের পথটা উঁচু নিচু আর বক্র হলেও শেষটা সুন্দর, তবে সবার বেলায় না। সে গল্পটা তোলা থাক, শেষে বলবো হিমলুং হিমালয়ের টানে টানে। গল্পটা 7 জন অভিযাত্রীর। নেপালের মানাং জেলার তিব্বত সীমান্ত ঘেঁষে সগৌরবে দাঁড়িয়ে থাকা ৭,১২৬ মিটার উচ্চতার হিমলুং হিমাল পর্বত অভিযানের। কাঠমান্ডু শহরের থামেলে আমাদের এক্সপেডিশন এজেন্সি 8K এক্সপেডিশন এর প্রথাগত উত্তরীয় পরিয়ে বরণ করে নেয়ার মাধ্যমে যাত্রা শুরু। প্রথম দিনের গন্তব্য বেসি শহর, সমতল থেকে 760 মিটার উঁচুতে। আমাদের গাড়িটা ত্রিশূলী নদীর পার ছুঁয়ে এগুচ্ছে বেসি শহরের দিকে। 5 ঘন্টার রোলার কোস্টার রাইড শেষে আমরা পৌঁছালাম বেসি শহরে। দ্বিতীয় দিনের গন্তব্য 2600 মিটার উচ্চতার কত নামক স্থানে। দূরে সাদা পাহাড় সামনে রেখে সবুজ পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম। পথ আটকালো অনিন্দ সুন্দর চামসে ঝর্ণা আর মার্সিয়ান্দি নদী। দুপুরের খাবার ছিল অজুহাত। এই ঝর্ণা পেট মন দুটোই শান্ত করেছে। এই পথে আরও ঝর্ণা রয়েছে। এটা অক্টোপাস। পথে সাধারণ মানুষের দেখা না মিললেও দেখা মিলেছে অনেক মাউন্টেইন রাইডারদের। এটাই কত টি হাউস। এত লম্বা পথ পাড়ি দিয়েও গায়ে ক্লান্তি আসেনি। তাই বিকেলে 7 জন মিলেই ঘুরেছি পার্শ্ববর্তী চামে শহরের পথে পথে। চোখে পড়েছে পর্যটন নির্ভর এখানকার মানুষের হাসি ভরা মুখগুলো। চামে শহরে ভোরের আলো ফোটেনি এখনো। অভিযাত্রীরা ব্যস্ত প্রথম ট্রেকিং শুরুর অপেক্ষায়। ট্রেকিং রুট কত শহর থেকে মেটার উদ্দেশ্যে। প্রায় 20 কিলোমিটার ট্রেকিং করলেই নারভু ভ্যালিতে অবস্থিত ছোট্ট গ্রাম মেটা। এই ভ্যালির প্রধান দুটো গায়ের নাম নার আর ফু। আজকের গভীর জঙ্গলের মধ্য দিয়ে যাওয়া পথে পড়বে ঝুলন্ত ব্রিজ, ছুরি পাথরের পথ, কাঠের তৈরি অস্থায়ী ব্রিজ আর কলকল শব্দে বয়ে যাওয়া জলধারা। Going through behind the waterfall, yeah, it's a different experience. Just amazing. দুপুরে জঙ্গলের মধ্যে নির্মিত রেস্টুরেন্টে লাঞ্চ শেষে এগিয়ে চলল আমাদের দীর্ঘ যাত্রা। সূর্যটা যখন ক্লান্ত হয়ে পাহাড়ের পিছনে লুকোনোর চেষ্টা করছে, তখন আমরা মেটাই। এই রাতটা অভিযাত্রীরা এখানে বিশ্রাম নেবে। We're walking through the donkeys all over. That is our tea laws for today. এটা তেরিলা গেস্ট হাউস। 3560 মিটার উঁচুতে ঘুমোবো আজ। Nice one. এখানে সূর্য আগে ঘুমায় বলে উঠেও সকালে। নাস্তা করেই স্ট্রেচিং শেষ। আজকে কায়াংয়ের পথে। এই পথটা গতকালের চেয়ে তুলনামূলক কম ওঠানামা করতে হয়। আমার সাথে আমার ফুসফুসটাও উচ্চতার সাথে নিজেকে মানিয়ে নিচ্ছে। গতকাল যে গাছগুলো বিশাল আকারে দেখেছি, আজকে উপরে উঠতে উঠতে সেগুলো এখন অনেক ছোট হয়ে গেছে। 3840 মিটার উচ্চতা থেকে ওগুলো যে দেখা যায় তাই তো বেশি। So this is our today's destination. This is Kayang village. আমরা কায়াং পৌঁছেছি।
পাহাড়ের গা ঘেঁষে বাতাস প্রবাহিত হচ্ছে, যার ফলে শব্দ আর গতি দুটোই বেশ তীক্ষ্ণ। গতকাল 9 ঘন্টা ট্রেকিং করেছি, আজ মাত্র 4 ঘন্টা। ওই তো টি হাউস দেখতে পাচ্ছি। আজকে পরিশ্রম তুলনামূলক কম হয়েছে, তাই আর দেরি না করে রুমে ব্যাগেজ রেখেই ছোট্ট একটা পাহাড় 200 মিটার উঁচু হাইকিং করে ফেললাম। লজে ফিরেই রান্না চড়ালেন এক্সপেডিশন লিডার বা আমাদের অভিযান দলনেতা অর্জুন। এখন 5টা বাজে, দ্রুত রান্না শেষ করতে হবে। 6টার মধ্যে খেয়ে রাত 8টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে। নো ফোন, নো নেটওয়ার্ক, নো ইন্টারনেট। সুতরাং আনি জার্মান অভিযাত্রী খুব মজা নিয়ে অর্জুনের রান্না দেখছে। ট্রেকিংয়ের 3য় দিনে আমরা দেরিতে বের হব। এই সুযোগে সকাল সকাল কায়াং এক্সপ্লোর করে নিলাম। অন্নপূর্ণা রেঞ্জের পর্বত দেখেছেন? ওই তো নীল আকাশে সাদা মেঘ ছুঁয়ে সারি বেঁধে দাঁড়িয়ে আছে। অতঃপর ফুগাওয়ের পানে যাত্রা শুরু হলো। হিমবাহ থেকে বরফ গলা পানি নদী তৈরি করেছে। এই পথটা ফুগাওয়ের। মেটাল ব্রিজ এক পাহাড়ের বুক থেকে আরেক পাহাড়ের বুকে সংযোগ তৈরি করেছে। 2 ঘন্টা ধরে হেঁটে এই দরজায় এসে থেমেছি। এর নাম ফু গেট। 4010 মিটার উচ্চতায় এই দরজা আমাদেরকে অভিনন্দন জানালো। তবে হাঁটা এখনো শেষ হয়নি। ফু ভিলেজ আরও সামনে। আরও মিনিট 30 হাঁটার পর ফুগাওয়ের দেখা মিলল। পাহাড়গুলো খাঁজকাটা, প্রতি ভাঁজে ভাঁজে ঘরবাড়ি। তবে বাড়ি নির্মাণে প্রত্নতাত্ত্বিক নির্মাণশৈলী রয়েছে। দেখে মনে হয় বহুতল পাহাড়। ফুগাওটা আমাদের কাছে অন্যরকম লেগেছে। আজ ট্রেকিংয়ের 4র্থ দিনে আমরা এক্সক্লিমাটাইজেশন হাইক করব ও বাকি দিন এখানে রেস্ট নেব। আমরা ঐতিহ্যবাহী ফু ভিলেজ দেখার জন্য বের হয়ে পড়লাম। মন্দিরটা দেখুন, দেখেছেন? ভাবতেই ভালো লাগে এখানকার মানুষ উপাসনা করেন এত উঁচুতে এসে, প্রায় আকাশ ছুঁয়ে। সৃষ্টিকর্তা কত কাছে তাদের। পার্শ্ববর্তী পাহাড়ে 500 মিটারের মতো হাইক করে আমরা নেমে এলাম। পঞ্চম দিন সকাল সকাল বেজ ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিলাম। একটু এগুলেই হিমলুং গ্লেসিয়ার। ছবির সাদা অংশটুকু আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। 4 ঘন্টা হেঁটে 4500 মিটার উচ্চতায় পৌঁছেছি। দূরে ছোট্ট রঙিন যে ঘরগুলো দেখা যাচ্ছে, ওটাই হিমলুং বেজ ক্যাম্প। ওই তো এখান থেকে চূড়ান্ত গন্তব্য দেখা যাচ্ছে, হিমলুং হিমাল। তিব্বতের কোল ঘেঁষে 7126 মিটার উচ্চতায় স্বমহিমায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। Here's the tents of 8K expeditions. I think this is dining tents, and these are for our climbers. সবাই বেশ ফুরফুরে মেজাজে আছে। খাবার শেষ করে বেজ ক্যাম্পের আশেপাশে অভিযাত্রী আড্ডা। সন্ধ্যার আলো নামতেই কেক কেটে আমরা বেজ ক্যাম্পে পৌঁছানো উদযাপন করলাম। পর্বতারোহণের মূল ধাপে যাওয়ার আগে শেরপারা অনেক প্রথা কিংবা ধর্মীয় রীতিনীতি পালন করেন। তারই একটি পূজা অনুষ্ঠান। আমরা অংশগ্রহণ করলাম। বুঝলাম সবই সৃষ্টিকর্তার কাছে নিরাপত্তা প্রার্থনা। এখানে কিছুক্ষণ পরপর হেলিকপ্টারে আনাগোনা দেখছি। এরাই মূলত অভিযাত্রীদের জন্য খাবার, ঔষধ ও অন্যান্য ট্র্যাকিং ইকুইপমেন্ট সরবরাহ করে থাকে। মৃদু পলিফোনিক সাউন্ড, প্রার্থনার শব্দচয়ন আর বাতাসের ধ্বনি। অভিযাত্রী আর শেরপারা গান আর নাচের মধ্য দিয়ে যার যার মতো সময় উপভোগ করে নিল।
রোটেশনে যাওয়ার আগে পর্বতারোহণের কৌশলগুলো ঝালিয়ে নেয়ার জন্য চলল প্রশিক্ষণ আলোচনা। 21 অক্টোবর 2025, সময় তখন 9:30। রোটেশন করতে ক্যাম্প ওয়ানে যাত্রা। 5400 মিটার উঁচুতে যাব হিমলুং গ্লেসিয়ার পার হয়ে। এই গ্লেসিয়ার পার হতে প্রায় 2 ঘন্টা লেগে গেল। হাঁটছি ক্যাম্প ওয়ানের পথে। বিকাল হওয়ার আগেই পৌঁছে গেলাম ক্যাম্প 1-এ। প্রচণ্ড ঠান্ডার মধ্যে পুরো রাত ওখানে কাটিয়েছে। পরদিন অর্থাৎ 22 অক্টোবর ক্যাম্প 2 এর উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা 7 অভিযাত্রী। ইতিমধ্যেই নিজেদের সম্পর্কের ঘনত্ব বেশ বেড়েছে। ক্লাইম্বিংয়ের সময় সব অভিযাত্রীরা একজন আরেকজনের পরম বন্ধু হয়ে ওঠে। এই অনুভূতি অন্যরকম। দুপুর 1:30 আমরা ক্যাম্প 2-তে এসেছি। দূরে যে কালো হেলিকপ্টার দেখতে পাচ্ছেন, ওটা এসেছে একজন অসুস্থ অভিযাত্রীকে উদ্ধার করতে। বাকি অভিযাত্রীদের মুখ দেখে বুঝতে পারছি অতি উচ্চতায় এরকম উদ্ধার অভিযান প্রায় হয়ে থাকে। ক্যাম্প 2-তে কিছুক্ষণ অবস্থান করে আমরা সরাসরি বেজ ক্যাম্পে নেমে এলাম। এর পরের গল্পটা আমার জন্য একেবারেই অপ্রত্যাশিত ছিল। বেস ক্যাম্পে রোটেশন শেষ করে নেমে আসার পরে দুর্ভাগ্যজনকভাবে আমি ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়ে গেলাম। এরপরে আমি যেহেতু নিজের ডক্টর, তাই মেডিসিন নিলাম। কিন্তু রোটেশনে যাওয়ার আগে আমার শরীরের যেই এনার্জি ছিল, যেই মনোবল ছিল, যে আত্মবিশ্বাস ছিল, সেটা কোনোভাবে আর ফিরে পাচ্ছিলাম না। আমার সকল অভিযাত্রীরা আমাকে যথেষ্ট চেষ্টা করেছে মোটিভেট করার জন্য যাতে আমি সামিট পুষে যাই, কিন্তু আমার শরীর এবং মন যেহেতু সায় দিচ্ছিল না। আর আমার কেন যেন মনে হচ্ছিল সৃষ্টিকর্তা এবার আমার জন্য চাচ্ছেন না যে এবার আমি শীর্ষ ছুঁতে পারি। হয়তো সৃষ্টিকর্তার আমাকে নিয়ে পরবর্তীতে অন্য কোনো পরিকল্পনা রয়েছে। আর পাহাড়ে সবসময় যে বেসিকটা আমরা ফলো করি, যে মাউন্টেন ইজ অলওয়েজ দেয়ার, পর্বত সেখানে থাকবে। আমি যদি বেঁচে থাকি তাহলে পরবর্তীতে আবারও যেতে পারবো। লালন ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আমরা যাত্রা শুরু করলাম ক্যাম্প 1-এর উদ্দেশ্যে। ক্যাম্প 1-এ পৌঁছানোর পর আমরা সারাদিন ওখানে কাটিয়ে পরের দিন সকালে আমরা রওনা দিলাম ক্যাম্প 2-এর উদ্দেশ্যে। ক্যাম্প 2-এ এসে পৌঁছালাম প্রায় বিকাল 4টার দিকে। সেখানে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে সিদ্ধান্ত হলো যে আমরা রাত্র 10টার সময় সামিট পুষের উদ্দেশ্যে যাব। হিমলুংয়ের দেওয়ালের কাছাকাছি পৌঁছে আমাদের জুমারিং করা শুরু হলো। সকাল 8টা পর্যন্ত আমরা জুমার করে পৌঁছালাম হিমলুংয়ের রিজলাইন, যেটাকে বলে রিজলাইন ধরে আমরা রওনা দিয়ে এগিয়ে গেলাম হিমলুংয়ের সামিট পয়েন্টের দিকে। সামিটের খুব কাছাকাছি অবস্থানে পৌঁছানোর পর শুরু হলো প্রচণ্ড ঝড় বৃষ্টি। চারোদিকে স্নো হোয়াইট আউট হয়ে গেল। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আর আগাবো না, সামিট করবো না, আমি নিচে চলে আসবো। নিচে নামা শুরু করলাম। পথিমধ্যে দেখা হলো আমার টিমমেট সিনতার্কের সাথে। সিনতার্ক প্রচণ্ড অসুস্থ হয়ে গেছেন, তাকে নামানোর চেষ্টা করতেছে আমাদের টিম লিডার অর্জুন শেরপা। অর্জুনকে তখন আমি বললাম না, আমি নেমে যাব। সে আমার শেরপাকে আমার সাথে দিয়ে দিল। আমি তখন নেমে আসলাম। সন্ধ্যা 7টায় যখন ক্যাম্প 2-তে পৌঁছালাম তখনও ঝড় চলতেছে। প্রচণ্ড খারাপ ওয়েদারের জন্য হেলি রেস্কিউ সম্ভব হচ্ছিল না। পরের দিন সকাল 8টার সময় ঘুম ভাঙার পর কুম্বাদা আমাকে আলাদা ডেকে নিয়ে জানালো যে সিনতার্ক আর এই পৃথিবীতে নেই। শোনার পর আমাদের পুরা বেস ক্যাম্প কান্নায় ভেঙে পড়ছিল একসাথে। ফাইনাল পুশে গিয়েছি আমরা 6 জন। 6 জনের মধ্যে কনর ফাইনাল পুশের রাতে সারেন্ডার করে সে আর যাবেন না। বাকি 5 জন আমরা রওনা দিলাম, কিন্তু 5 জনের মধ্যে মাত্র 3 জন সামিট করতে সমর্থ হয়, অ্যানি, ক্রিশ্চিয়ান এবং অমল। আমি এবং সিনতার্ক
এটা কমপ্লিট করতে পারি নাই। চিন্তা ওখানেই অবস্থান করতেছে এখন পর্যন্ত এবং চিরনিদ্রায় শায়িত আছে হিমলুম হিমালয়ের কোলে।